কারেন্ট চলে গেছে। নিজে কতবার দেখেছো প্রিয়তমা? আমি হলে দেখেছি 15 বার, আর ইউটিউবে বেরোনোর পর থেকে আমি শেয়ার করেছি কমপক্ষে। মাকে নিয়ে যে একটা অভিনয় ছিল তখন আমার চোখ দিয়ে পানি পড়ছিল। আর সমাধি মুভিটা দেখছিলাম হলে, এটাও চোখ দিয়ে পানি পড়ছিল। এমন কোন ছবি নাই তোমার জন্য মরতে পারে, জন্ম তোমার জন্য, জন্ম জন্মের প্রেম, ভালোবাসা দিবে কিনা বলতো ওর কারণে বেশি, জন্ম তোমার জন্য, কথা দেওয়ার সাথে, জন্ম জন্মের প্রেম, জন্ম জন্মের সাথে, মানে এমন কোন মুভি নাই যে আমি দেখিনি। হ্যালো এভরিওয়ান, আমরা আজকে থেকে একটা নতুন অনুষ্ঠান আমাদের চ্যানেল থেকে নিয়ে আসতে বললাম। বেশ অনেকদিন ধরেই সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে একটা রিকোয়েস্ট তোমরা করো যে দিদি ইন্টারভিউ আমরা কবে দেবো, আমরাও সাকিব ভাইয়াকে বলতে চাই। তো ভাবলাম আমাদের চ্যানেল থেকে এরকম একটা অনুষ্ঠান শুরু করা যাক যেখানে সাকিবিয়ানরা সাকিব ভাইয়াকে কেন্দ্র করে তাদের মনের ভাব তারা এই ইন্টারভিউটার মাধ্যমে তাদের মনের ভাবটা আমাদের প্রকাশ করতে পারবে, আমাদের সকলের সামনে আসবে। তো আজকে আমরা আমাদের সঙ্গে প্রথম সাকিবিয়ানকে পেয়ে গেছি যার নাম জাহিদুল ইসলাম। ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আর আপনার সঙ্গে কথা বলতে পেরে আরো মনটা ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমারও অনেক ভালো লাগছে তোমার সঙ্গে কথা বলতে পেরে, এবং তোমার মুখের এই যে হাসিটা এটা অনেক পজিটিভ লাগছে আমার কাছে। তুমি বাংলাদেশে? হ্যাঁ আমি বাংলাদেশে, আর আপনাদের কলকাতায় গিয়েছি, এখানের মানুষগুলো এত ভালো, মানে এত রেসপেক্ট করে, খুবই ভালো। যেই শুনে যে বাংলাদেশ থেকে এসেছি রেসপেক্ট করে, ভাই বাংলাদেশে কোথায়, দাদা আবার আসবেন, দাদা আবার আসবেন, কেমন লাগছে, খুবই ভালো লাগে, খুবই খুব ভালো, খুব ভালো। তার মানে তোমার কলকাতায় এসে ভালো লেগেছে, এটা জেনে আমার খুব ভালো লাগে। আমিও হয়তো খুব শীঘ্রই বাংলাদেশ যেতে পারবো, আশা করছি। মানে তোমরা সবাই দোয়া করো যেন আমি তাড়াতাড়ি যেতে পারি বাংলাদেশ, আমার খুব ইচ্ছে বাংলাদেশ যাওয়া। অবশ্যই। আচ্ছা, তুমি তো সাকিবিয়ান একজন 100%। 2010 সাল থেকে। আচ্ছা, এই সাকিবিয়ান হয়ে ওঠার পেছনের গল্পটা একটু শুনি। আসলে গল্পটা কি দিদি, আমি মুভি দেখতাম না ফার্স্ট টাইম, তো একদিন আমার ফ্রেন্ড বলতেছে চল মুভি দেখে আসি। ওনার অনন্ত ভালোবাসা একটা সিনেমা, ওইটা আমাকে এক ফ্রেন্ড বলছে চল দেখে আসি। আমি বলি না, আমি মুভি টুভি দেখি না, পছন্দ করি না। কার মুভি? তখন বলছে শাকিব খান। আমি বলি শাকিব খান কি, আমি চিনি না, আমি যাবো না। পরে বললো না চল না। এবার আমি গেছি, চিকুন একটা মানুষ, চিকুন চাকান কি লাফালাফি করে, মানে আমি দেখতেছি ফার্স্টে যে কিরকম কি করতেছে। তো আসলে মাকে নিয়ে যে অভিনয়টা করলো এত সুন্দর করে, মানে তখন আমি ভাবলাম যে কি ব্যাপার, এত ভালো। তখন আমার একটা বাটন ফোন ছিল, ফোনটা নাম হচ্ছে কিং স্টার, একটা বাটন ছোট ফোন। তো আমি ওই সময় এসে, আমি এই সময় তো অল্প 500 MB কিনতাম, বা 1 GB হইলে অনেক কিছু। পরে আমি এটা নিয়ে আমি সার্চ করলাম তার কি মুভি আছে, A to Z লিস্ট করলাম কত মুভি আছে। এবার আমার মেমোরি কিনলাম একটা 8 GB, তখন ছিল 350 টাকা 8 GB। পরে 8 GB মেমোরিতে 17টা মুভি শাকিব খানের, সম্পূর্ণ 2-3 দিন ধরে দেখলাম। দেখে আমার মনে হচ্ছে পৃথিবীতে একজন নায়ক, একজনই সুপারস্টার, একজনই, শুধু মানে কি বলবো, আমি শুধু মনে হচ্ছে যে ওর মুভি প্রতিদিন কেন করে না। আমার এটা মনে হয়, যখন মুভি না আসতো আমার খারাপ লাগতো, যখন পেলে আমি বলতাম তুমি প্রতিদিন একটা করে মুভি করবে, তোমার মুভি না দেখতে হলে আমার ঘুম আসে না, এরকম একটা সিচুয়েশন। এই তাহলে এই যে প্রথম যে বন্ধু নিয়ে গেল সিনেমা হলে, সেই বন্ধুর দ্বারা তুমি সাকিব ভাইয়াকে খুঁজে পেলে। তো সিনেমাটার নাম কি ছিল যেটা তুমি প্রথম দেখে সাকিব ভাইয়ার প্রেমে পড়লে? অনন্ত ভালোবাসা। অনন্ত ভালোবাসা সিনেমাটা কেমন লেগেছিল সেই সময়? খুবই ভালো। এই যে মাকে নিয়ে যে একটা অভিনয় ছিল তখন আমার চোখ দিয়ে পানি পড়ছিল। আর সমাধি মুভিটা দেখছিলাম হলে, এটাও চোখ দিয়ে পানি পড়ছিল। এমন কোন ছবি নাই তোমার জন্য মরতে পারে, জন্ম তোমার জন্য, জন্ম জন্মের প্রেম, ভালোবাসা দিবে কিনা বলতো ওর কারণে বেশি, জন্ম তোমার জন্য, কথা দেওয়ার সাথে, জন্ম জন্মের প্রেম, জন্ম জন্মের সাথে, মানে এমন কোন মুভি নাই যে আমি দেখিনি। এমনকি সাকিব ভাইও বলতে পারবে না তার কতগুলো মুভি আছে, নাম বলতে পারবে না, কিন্তু আমি পারবো। আমার ফোনে এখনো প্রায় যেগুলো গান, ওয়ালপেপার, পিকচার, সবগুলো তার। কতটা ভালোবাসা। আচ্ছা, এই যে সাকিব ভাইয়ার জন্মদিন আসছে তো 28শে মার্চ, হ্যাঁ 28শে মার্চ, জন্মদিনের দিনটা কিভাবে কাটাবে ভেবেছো, কি ভাবছো? আমার একটা আইডিয়া আছে যে যেহেতু আমি একটা জব করি, তো 28শে মার্চ জন্মদিন আমার একটা, আমি অনেকগুলো পিকচার সিলেক্ট করে রাখছি সুন্দর সুন্দর। এই যে দরদের, রাজকুমারের এত লুক, এত সুন্দর, কি এমন যে লাগতেছে। আমার 11:59 আমি আমার ফেসবুক পেজে, মানে আমার প্রোফাইলে সবখানে তার ফটো দিয়ে, মানে আমার মনে যত কথা আছে, মানে একজন কম্পোজিশন যেরকম স্টোরি, লম্বা স্টোরি লিখে দেবো। আমাকে অনেকে বলে এই ভাই কি একটা সাকিব, কারে নিয়ে বসে আছো, অনেক কাহিনী বলে, কিন্তু আমি কারো কথায় কান দিই না। আর যে একজন কমেন্টস করে ভাই মেগাস্টার সাকিব খান, তারে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, কথা বলি, ভালো ভালো যত উপদেশ আছে, যেন সেই আমার প্রিয়, যে তাকে নিয়ে একটা পজিটিভ কথা বলে। আর আপনি যখন একবার বলেন না তাকে নিয়ে, আমার মনটা এমনি ভরে যায় একদম। আর দেখেন আমাদের উপার বাংলা জিৎ দেব,
আমার কিন্তু খুবই ভালো লাগে। অঙ্কুশ দা, আরে কি কমেডি, অসাধারণ। তারপর আমাদের শাকিব খান সুপারস্টার, সবাই জানে, সবাই চিনে, আর আপনিও আপনার মুখে তো শুনলাম, মানে আমার থেকে প্রশংসা আপনি করেন, এজন্য আমি আপনার ফ্যান হয়ে গেছি, একদম বিগ ফ্যান। আপনি যদি মনে করেন যে আপনাকে সমালোচনা যদি সবাই করে, লাস্ট এক পর্যায়ে আমি বলবো যে না, আপনি একজন যে সত্য কথাটা উঠায় ধরেন, কারোর জন্য মানে কারোর তেল দেওয়ার জন্য কিছু বলেন না, মিথ্যা কথা কিছু না, সত্য কথাটা আপনি উঠায় ধরেন। এটা আমার খুবই ভালো লাগে, আপনার পজিটিভ সব সাইড গুলো পজিটিভ লাগে। কিন্তু ওই দু একজন আছে না যাদের জলে, মানে তার কথা বললেই যেন জলে। একজন সুপারস্টার, একজন মেগাস্টার, যে যুগ যুগ ধরে ইন্ডাস্ট্রিটা উপার বাংলা এপার বাংলা, বাংলা তো বাংলা, সেটা ইন্ডিয়ান বাংলা হোক, এটা বাংলা, বাংলা ভাষা। আপনার কথাটা আজকেও ভালো লাগছে যে বাংলা কিন্তু ভাষা, কিন্তু হয় একটা তারের বেড়া, এটা আমি মানি না। এটা আমারও সবই বাংলা। তো আমরা কেন ভেদাভেদ করব? কোনো ভেদাভেদ নাই। আমরা একসঙ্গে যদি একটা কিছু করতে পারি, একতাই বল। যেরকম একটা স্টোরি শুনছিলাম আমরা, যে একজন কৃষক তার একটা ছেলেকে একটা ইয়া কি একটা বান্ডিল দিল, সে ভাঙতে পারলো না, কিন্তু তারা তিন ভাই একসঙ্গে যখন পারলো, তিন ভাই একসঙ্গে ভাঙছে। এরকম যে আমরা যদি সবাই একতা থাকি, আমরা কিন্তু অনেক কিছু করতে পারি। কিন্তু আসলে আমাদের ভিতরে এই সেন্সটা নাই। একজন মানুষ আমাদের জন্য এত কিছু করতেছে, আমরা তাকে বাহবা না দিয়ে তাকে আমরা সমালোচনা করি। আসলে আমাদের সাকিব ভাই, মানে উনি কিন্তু অনেক কিছু দেখে, দিন শেষে উনি একজন মানুষ, ওনার কষ্ট আছে, দুঃখ আছে, সবকিছু আছে, তারপরে হাসি মুখে ওনার শত্রুদের কিন্তু কখনো উনি ঘৃণা করেন না, হাসি মুখে উনি এটা ইয়া করেন। আসলে ওনার কাছ থেকে অনেক কিছু শেখা উচিত। আর আমি যেহেতু লেখাপড়া করছি, আলহামদুলিল্লাহ, আমি ওনার সততা গুলো দেখি, যে এত বড় একজন মেগাস্টার, একজন নতুন আর্টিস্ট যখন তার সঙ্গে কাজ করে, আর্টিস্টদের ভয় থাকে, এত বড় সুপারস্টার, আমি তার সঙ্গে কিভাবে কাজ করব? তাদের ইন্টারভিউ আমি দেখছি, আমি মনোযোগ দিয়ে শুনি। আমি কি করি, রুমের দরজা জানলা সব অফ করি, যেন একটা কথা মিস না হয়। মিস হলে আমি আবার শুনি, মিস করি না। তারা বলে যে এত বড় সুপারস্টার, আমার তো ভয় লাগতেছিল, কিন্তু সাকিব ভাই বলে কোনো সমস্যা নেই, নর্মালি কাজ করো। তিনি শিখিয়ে দেন, তিনি বলে এটা এইভাবে না এইভাবে, মানে গোটা ইনস্টিটিউট বলতে গেলে। তো আসলে আমরা তাকে দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে পারছি না। আর বিশ্বাস করেন, আপনার প্রতিটা ভিডিও আমার এত ভালো লাগে পার্সোনালি। আমি যখনই আপনার ভিডিও আপনি দেন, আমি আগে দেখি, শুধু কমেন্টস গুলো করি না, কারণ কমেন্টস গুলো অনেকেই বাজে কথা বলে। কিন্তু হ্যাঁ, ভালোবাসাটা মনের, মানুষের দেখানো না। মানে সত্যি, আর আমার এটা ইচ্ছা যে আমি কলকাতা হয়তো ঈদের পরে আসতে পারি। ঈদের পরে আসলে আমি আপনাদের ওখানে যাব, খুবই ইচ্ছা যে আপনাদের সঙ্গে দেখা করব, খুবই ভালো লাগে। আসবে, আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ রইলো, তুমি অবশ্যই আসবে, আমরা দেখা করব। অনেক অনেক ভালো। আর আশা করছি যদি সবকিছু ঠিক থাকে, ঈদের সময় হয়তো আমরাই বাংলাদেশ যাব, গেলেও যেন তোমার সঙ্গে দেখা হয়। একদম, আমি ঈদের ফিল্ম দেখবো। দরদ সিনেমা কি দিদি ঈদে আসছে? ঈদের পরে দরদ আসছে না, ঈদে তো আমাদের রাজকুমার আর তুফান আসবে হচ্ছে কুরবানি ঈদে। দরদটা মাঝখানে রিলিজ হবে খুব সম্ভবত। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দরদের রিলিজ টাইম মোটামুটি মে মাসের দিকে প্ল্যানিং করা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাজকুমার আর সাকিব ভাইয়ের লুকটা আমার মনে হচ্ছে আমার থেকে ওনার বয়সটা কম। দেখো, কত বছর বয়স তার, কিন্তু চামড়া ঝুলে গেছে, তারপরে সিনেমার জন্য নিজেকে ভেঙে চুরে কি করতেছে শুধু আমাদের জন্য। আর আমরা হচ্ছে তাদের কদর করতে পারি না, তাদের নিয়ে সমালোচনা করি, কত কিছু করি। কিন্তু আসলে আমাদের এইগুলো করা ঠিক না। যখন সে থাকবে না, তখন আমরা আসলে ফুল কিনারা কিছুই পাবো না। আমরা বুঝতেছি না, তাকে লাগছে 25 বছরের একজন যুবক, সত্যি কথা বলতে কি। হ্যাঁ, আচ্ছা, আর আমি দেখলাম যে বেশ কিছু সাকিবিয়ানরা, এখন একটা ব্যাপার ঠিক যে সবার যে সবকিছু পছন্দ হবে তার কোনো মানে নেই, বেশ কিছু সাকিবিয়ানদের দেখলাম এই ক্লিন শেভের লুকটা খুব একটা পছন্দ হয়নি। তো তোমার স্পেশালি কেমন লেগেছে এই লুকটা? আমার কেমন লেগেছে বলতে, আমার তার যে কোনো অংশ আমার ভালো লাগে, শুধু লুক না, যে কোনো অংশ আছে না, যে যে কোনো ভাবেই দাঁড়িয়ে থাকুক বা না থাকুক, বা কোন একটা ভিডিও বা কথা বললো বা কোথাও গেলো বা কোনো ইন্টারভিউ, যে কোনো ভাবে আমার ভালো লাগে। শুধু সে একজন, শুধু নামটাই ব্র্যান্ড, আর কিছু না, তার নামটা হলেই হবে। আর যদি কেউ যদি আজে বাজে কমেন্টস করে না, আমি সেই কমেন্টস থেকে মানে আগে গালি দিই, বেটা বুঝো না, এরকম মানে আমার জন্য কেমন জ্বলে শরীরের মধ্যে, কেমন। কিন্তু আমি কিন্তু কখনো কারণ নিয়ে সমালোচনা করিনি। খারাপটাকে আমি দেখলাম না, কিন্তু বাজে কথা কেন বলবো? সে তো আমার ক্ষতি করতেছে না, বরং সে কত কিছু করতেছে, তার একটা সাংসারিক জীবন আছে। অন্য হিরোরা, আমাদের অন্য হিরোরা বা অন্য যারা আছে, তারা 5টা 6টা 7টা বিয়ে করছে, সাকিব খান 2টা করছে, এটা নিয়ে সবাই জ্বলে। আরে ভাই, তোমার ক্ষমতা থাকলে তুমি করো, সে তো চুরি করে নাই, তার তো সব ডকুমেন্টস আছে, তাহলে আমরা কেন তাকে নিয়ে জ্বলবো? এই যে সোনাল চৌহান, মাশাআল্লাহ, কি লাগছে যে সাকিব ভাইয়ের সাথে। তাকে নিয়ে একজন কমেন্টস করলো যে দরদ মুভি আসতেছে ঈদের পরে, সাথে একটা বাচ্চা নিয়ে আসতেছে। আমি একে পার্সোনাল ভাবে গিয়ে এত কিছু বলেছি যে তোমার যদি বাবা মা থাকে, তাহলে বাবা মার কাছ থেকে আসলে শিখো
যে কিভাবে মানুষ কমেন্টস করতে হয়, কিভাবে সম্মান করতে হয়। তাকে নিয়ে এরকম কথা বলার যোগ্যতা তোমার নেই। তুমি তার পাশাপাশি যাও, তার মতো একজন মেগা স্টার হও। তিনি সুপারস্টার না, মেগা স্টার। সুপারস্টার বললে ভুল হবে। হও, তারপর তুমি তাকে নিয়ে কমেন্টস করো। তোমার কমেন্টস করার যোগ্যতা নাই, করে আমি ব্লক করে দিই যদি আমার বাজে কথা বলে। বেশ করেছো। তো এই ধরনের লোকজন থাকার থেকে না থাকা ভালো। আর অনেকটাই ভালো। হ্যাঁ, সাকিব ভাইয়ার সঙ্গে আমার যতটুকু কথা বলার সুযোগ হয়েছিল, সাকিব ভাই আমাকে একটাই কথা বললেন যে আমার না এত শোনার সময়ই নেই। আমাকে নিয়ে কারা ব্যক্তিগত আলোচনা করে তাদেরকে না আমি কোনো ক্রিয়েটারের পর্যায়েতেই ফেলি না। তিনি খুব হাসেন এইগুলো উনি শুনে না। সত্যিই তাই, উনি খুব বিরক্ত হন। আর এখন না ব্যাপারটা ওনার কাছে খুব হাসিরও মনে হয় যে উনি খুব এনজয় করেন যে ওনাকে নিয়ে এত কিছু। সত্যি কথা বলতে কি, এটা নিশ্চয়ই আমি শুনেছি, তোমরা অনেক বেটার বলতে পারবে, যে বাংলাদেশের একাংশের মানুষ কিন্তু সাকিব ভাইয়াকে কনস্ট্যান্ট কিভাবে তার কাছ থেকে দূরে সরানো যায়, তিনি একটা ভালো কিছু করতে চাইলে তাকে কিভাবে আটকানো যায়, এই বিষয়গুলো করেন। তো কেন করেন বলে মনে করো, কি মনে হয়? দেখেন, বাংলাদেশে আমি বাংলাদেশের জন্য, তারপরে আমি বলি, বাংলাদেশে এমন মানুষ আছে, আপনি ভালো কিছু করবেন আপনাকে সবাই টেনে নিচে নামানোর চেষ্টা করবে, আর খারাপ কিছু করবেন আপনাকে বাহবা দেবে, সাধুবাদ জানাবে। মানে বাংলাদেশে পজিটিভটা কেউ পজিটিভ ভাবে নেয় না, পজিটিভটা নেগেটিভ নেয়, নেগেটিভটাকে পজিটিভ নেয়। রাজনীতিও সেম অবস্থা। তো আমাদের সাকিব ভাই যেটা করতেছে, আসলে চলচ্চিত্র একটা বিনোদনের মাধ্যম। এটা আমাদের দেখেন, যেরকম ঈদে আমরা সিনেমা হলে গিয়ে বন্ধু বান্ধব একসঙ্গে কি এনজয়টা করি, এটা কাদের জন্য? তো সাকিব ভাই আজকে সিনেমায় না আসতো তাহলে আমরা কার মুভি দেখতাম? এত সুন্দর, এত স্টাইল, এত সুন্দর, কি সুন্দর চোখ। একটা ছেলে, আমি একটা ছেলে হয়ে তাকে, তার জন্য আমার তো মনে হয় যে কোনো মেয়ে মানুষ লাগে না, তার প্রেমেই আমি পড়ে গেছি। শুধু আমি সিনেমাকে ভালোবাসি সাকিব ভাইয়ের জন্য না, সাকিব ভাইয়ের জন্য সিনেমাকে ভালোবাসি, বুঝছেন? তো আসলে আমার অসাধারণ উত্তর। অনেক দিনের ইচ্ছা সঙ্গে আমি কথা বলবো যে করে হোক, কারণ আমি আপনার কথা শুনছি আর আপনার মন মানসিকতা, আমার আবার একটা বদ অভ্যাস যে কারোর কথা শুনলে তার মন মাইন্ডটা আমি বুঝে যাই। আপনার কথাটা শুনে এত মনে হয় যে আপনার ফ্রেশ মাইন্ডের, একদম হাসি খুশি, সবসময় সবার সঙ্গে যে কোনো ভাবে মিশে যান, এমন একটা মানুষের সঙ্গে যদি কথা বলতে পারতাম বা সাকিব ভাই নিয়ে যদি আলোচনা করতে পারতাম। সত্যি কথা বলতে যে আসলে আজকে একটু মনটা খারাপ ছিল, কিন্তু যখনই হোয়াটসঅ্যাপে কথা বললাম আমার আবার সন্দেহ হচ্ছে যে এটা দিদি না অন্য কেউ হতে পারে, বা দিদির সঙ্গে কথা বলতে পারবো না মনে হয়। যখনই লাইভে আপনাকে দেখলাম মনে হয় কি রে, আজকের দিনটা যেন শুরু হলো নতুন করে। সত্যি খুবই ভালো লাগলো। এগুলো মানে পরম পাওয়া। আর আমি সত্যি সাকিবিয়ানদের কাছে চূড়ান্ত কৃতজ্ঞ আমরা, যে যেভাবে তোমরা আমাদেরকে ভালোবাসা দিলে, মানে আমি সত্যি তোমাদের কাছে চরম কৃতজ্ঞ। আজকে আমি তাই ভাবি যে আজকে এই যে আমরা শুনতাম, আমি যখন সাকিব ভাইয়াকে নিয়ে যখন আমি ভিডিও তৈরি করতামও না, তার অনেক আগে থেকে তো আমি সাকিব ভাইয়ার সিনেমা দেখেছি, কারণ আমাদের এপার বাংলাতেও রিলিজ করেছিল এর আগের 2017-18 ওই সময়টাতে। তো তার তখন থেকে আমি শুনতাম যে ওনার ভক্তকুল বাংলাদেশে মানে চরম লেভেলে। কিন্তু আমি না সেটা ফিল করলাম, যে নিজের চোখের সামনে ফিল করলাম প্রিয়তমার সময়। ওরে বাপ রে বাপ, আজও এই চিত্র দেখা যায় যে বাংলা সিনেমার জন্য গেট ভাঙচুর হচ্ছে, লোকজন টিকিট কাউন্টারের বাইরে ঝামেলা পাকাচ্ছে টিকিট নেই বলে। এই চিত্র আজও দেখা যায়। হ্যাঁ, তো প্রিয়তমার সময় এরকম কিছু ঘটেছিল নাকি? কোনো অনুভূতি শেয়ার করতে চাও? আমি আমার একটা অনুভূতি, প্রিয়তমা আমি ফার্স্ট শোতে দেখতে গেছি, আমার ইচ্ছা যে আর আমি মোনাসুল ফার্স্ট শোতে আমি দেখবোই যে করে, হয়তো সকাল ভোরবেলা গিয়ে আমি সিরিয়ালে দাঁড়াই থাকি, কারণ আমার দেখতেই হবে। এই জন্য আমি যখন গেছি, যাওয়ার পর সিরিয়ালে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে কিছু ছেলে আছে আমার থেকে মনে হয় বেশি ভক্ত, তারা বলতেছে যে আমরা সিনেমাটা দেখবোই যে করে হোক। এবার সিনেমা দেখতে দিলে বলে আমাদের যে টিকিট কাউন্টার ভেঙে গেছে, কারণ তারা টিকিটটা ব্ল্যাকে বিক্রি করে দিয়েছিল, পরে আমাদের আর ঢুকতে দিচ্ছিল না। তো অনেকে আছে তারা টিকিট যে কাউন্টারটা ওটা ভেঙে দিয়ে টিকিট নিয়ে সিনেমা দেখছে। সিনেমা নিয়ে বেরোনোর পরে আমাদের যে সিনেমায় যে সিনেমা হলে যে দায়িত্ব ছিল তাকে বলছিল যে অন্য হিরোর সিনেমা আসলে আপনারা টিকিট নিয়ে যাই করেন, রাজনীতি করেন, দুর্নীতি করেন, আমরা মেনে নিব। শাকিব খানের সিনেমা হলে টিকিট কোথা থেকে দিবেন, যদি না দেন আপনার সিনেমা হলে ভেঙে গেল। শাকিব খানের জন্য আপনার সিনেমা হল বেঁচে আছে, আমার এটা শুনে যেন মনটা ভালো লাগলো। তখন আমি তার সঙ্গে একটা সেলফিও নিয়েছি যে ভাই তোমার সাথে আমার কথা হবে। এখনো কথা হয়, এখনো কোন সিনেমা ও যদি আপডেট পায় আমাকে বলে যে ভাই একটা সিনেমা আসতেছে, আর আমি যদি পাই আমিও তাকে বলি ভাই একটা সিনেমা আসতেছে, সাকিব ভাইয়ের এই লোকটা এই সেই। আর প্রিয়তমার গান তো কোনো কথাই নেই। দেখেন প্রিয়তমা কিন্তু ওপার বাংলায় আমাদের ইদি কাপাল, কিন্তু সে তাকে আগেই বলছে কি অভিনয় করবে, ভালোভাবে অভিনয় করেনি, সে তো আসলে পুরো পর্দা অভিনয় করেনি, সে পারবে না। যখন না সিনেমাটা সবাই দেখছে
লাস্ট পর্যায়ে সাকিব ভাইয়ের যে ওল্ড যে লুকটা, আমার চোখ দিয়ে পানি আসছে। প্রথম আমি ভাবছি যে সবাই বলে চোখ দিয়ে পানি বেরোচ্ছে, এটা ভুল কথা। আমি অত শক্ত একজন মানুষ, আমার সহজে চোখ দিয়ে পানি আসে না। আমি যখন স্টুডেন্ট ছিলাম, মারের ভয়তে সবাই কান্না করতো, আর আমার যতই মারুক আমার চোখ দিয়ে একটা পানি বেরোয়, কিন্তু ওই মুভি দেখে আমি কান্না করছি, চোখ দিয়ে পানি বেরোচ্ছে। আসলে কিছু কিছু সিন আছে এগুলো আসলে আঘাত লাগে অন্তরে। ওই জন্য আসলে কিছু কিছু কাহিনী আছে, কিছু কিছু কাজ আছে যার মধ্য দিয়ে মানে দৃশ্যটা ফুটে তুলতে পারে সাকিব ভাই। আর ওনার যে অভিনয় দক্ষতা, ওনার যে মুভমেন্ট, কোন জায়গায় কিভাবে দিতে হবে। একজন পরিচালক তিনিও ইন্টারভিউতে বলে যে আমার মাঝে মাঝে ভুল হলে সাকিব ভাই বলে যে এটা এইভাবে না এইভাবে হবে। তিনি একজন গোটা ইনস্টিটিউট, যদি আমি ভুল কিছু না বলি। তুমি প্রিয়তমা কতবার দেখেছো? তোমার কবার দেখা হয়েছে প্রিয়তমা? গেছিল, আটকে গেছিল। ঠিক আছে, আমরা আবার রিপিট যাচ্ছি প্রশ্নটা। তুমি নিজে কতবার দেখেছো প্রিয়তমা? আমি হলে দেখেছি 15 বার, আর ইউটিউবে বেরোনোর পর থেকে আমি শেয়ার করেছি কমপক্ষে 30-40 জনকে শেয়ার করেছি, তারাও দেখে আর আমিও দেখি। প্রতিদিন একটু সিন করে দেখি। মানে ওই যে ঈশ্বরকে তোমার আমার মিলন লিখতে পারলো না, যে গানটা, ওই ইদিকা পল ওই যে পাহাড়ের উপরে থাকে, সাকিব ভাই গাড়িতে যখন যায়, এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। আরেকটা দিদি, অনেকে কিন্তু মুভি থেকে টেনে 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 দেখে। আমাকে যদি আপনি বলেন যে এই সিনটা আমাকে বলো, তাহলে আমি পুরো A to Z মুভির 2.5 ঘন্টা মুভির A to Z সিন আমি এখানে বসে বলে দিতে পারবো। এতবার দেখি আর এত মনোযোগ দিয়ে আমার মুখস্থ বলে দিতে পারবো। আমি নিজেই প্রিয়তমা ছবিটা কমপক্ষে 10 বার দেখি, তার থেকে বেশি আমার দেখা হয়নি, আমার 10 বার মতন দেখা হয়েছে। আর আমি আরো বেশি করে কেন সিনেমাটা দেখি, ওই লাস্টের 15 মিনিটটা দেখবো। ওই 15 মিনিট মানে স্পেশালি লাস্টের 5 মিনিট, ওই বেড়ার কাছটা থেকে সাকিব ভাইয়া যখন বেরোচ্ছেন, হাতটা এরকম 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 করে হাত, চোখগুলো কিরকম একটা করছেন, ওরে বাপ রে বাপ, আমি মানে ভাষাই হারিয়ে গেছিল। আমি যখন দেখলাম, আমি তো বাড়িতে বসে দেখেছিলাম, আমাদের এখানে সিনেমা রিলিজ হওয়ার আগে তো বায়োস্কোপে চলে এসেছিল। আমি বাড়িতে বসে দেখে লাস্ট সিনটা দেখার পরে না, আমি আর নড়তে পারছি না, আমার শুধু চোখ থেকে টপ টপ করে জলই পড়ছে। ওই সিনটার সঙ্গে ঈশ্বর গানটার মিউজিকটা যেভাবে কম্বাইন করে, যেভাবে তৈরি করা, মানে এখনো বলছি তুমি দেখো আমার গায়ে কাঁটা দিচ্ছে। মানে সত্যি কথা বলতে এত ভালো, এত ভালো, মানে বলার কথা নয়, এত ভালো। আর আমি একটা জিনিস জানলাম যে তুমি নাকি বেশ কয়েকজনকে প্রিয়তমা দেখিয়েওছো, এই বিষয়টা কি ব্যাপারটা কি, আমার কিছু ফ্রেন্ড আছে যারা দেখে না, তো তাদেরকে আমি ইনভাইট করছিলাম যে চল না আজকে দেখি। দেখ তোরা তো আমাকে 50 যে আমি শাকিব খানের ফ্যান, বা ওর মুভি দেখে তোরা আমাকে 50, আজকে চল না যে তোদেরকে অন্য কিছু দেখাই। তো অনেকগুলো ফ্রেন্ড গিয়েছে যে চল, তুই যখন আমাদের টাকা দিয়ে দিবি চল। তো আমি বললাম হ্যাঁ আমি টিকিট কেটে দেবো চল। দেখার পরে বলছে না আসলে সিনটা একটু কষ্টকর ছিল, আসলে ভালো হয়েছে। তখন আমি বললাম দেখ যদি মনোযোগ দিয়ে তারটা দেখিস তাহলে বুঝতে পারবি আসলে তিনি কেমন একজন অভিনেতা, ঠিক আছে। কিন্তু আসলে সিনেমায় যেরকম দেখি রোমান্টিক, আমাদের জিৎদা কিন্তু মানে অ্যাকশন, আর দেব হচ্ছে রোমান্টিক, আর অঙ্কুশ দা হচ্ছে কমেডি, তিনজন দুটি। কিন্তু আমাদের সাকিব ভাই কিন্তু রোমান্টিক, কমেডি, অ্যাকশন তিনটাই খুবই ভালো লাগে। তাই বলে এ না যে আমি জিৎদা ওনাদের ছোট করছি, তা না, সবাই খুবই ভালো, কিন্তু স্পেশালি সাকিব ভাই তো খুবই ভালো লাগে। আমি কিন্তু 4 জনকে খুবই ভালোবাসি, কিন্তু সাকিব ভাই তো আসলে বলার কিছু না, খুবই মানুষটা যার ফ্যান হয় না, মানে রন্ধ্রে রন্ধ্রে থাকে। হ্যাঁ মানে আমি ছোটবেলা থেকে আমি জিদ্দার ফ্যান, মানে আমি ছোটবেলা থেকে হয় না এক একজন হিরোর প্রতি মানে একটা আলাদা রকমের ভালো লাগা, আমার এটা এপার বাংলার জিদ্দার প্রতি ছিল। কিন্তু আমি যখন থেকে আমি শুনলাম, বা আমি স্পেশালি গোলুই দেখলাম যখন ওটিটিতে এলো, সে একটা লিংক আমি পেয়েছিলাম। আচ্ছা, তারপরে আমি লিডার, আমি বাংলাদেশের সময় টিজার ট্রেলার ওগুলো দেখলাম। তারপরে প্রিয়তমা থেকে যখন আমি ওনাকে নিয়ে কাজ করতে শুরু করলাম, তখন থেকে আমি ওনার ইউটিউবের সিনেমাগুলো দেখি যেগুলো অ্যাভেলেবল আছে, খুনি শিকদার, দেবদাস ইত্যাদি ইত্যাদি যতগুলো আছে। তারপরে আমি ভাবি যে না, আমি আসলে বেসিক্যালি সুন্দর নায়কের বেশি ফ্যান। মানে আমার মনে হয় যে সুপারস্টার তো তখনই যাকে দেখতে সুন্দর হবে। তো আমি জিদ্দার ফ্যান এখনো আছি। আর আমি তারপরে সাকিব ভাইয়াকে দেখলাম জিদ্দার মতন সুন্দর দেখতে, মানে এটা হয় না, একরকম গায়ের রং, একরকম হাইট, এক রকমের চেহারা, এক রকমের প্রেজেন্টেশন, দারুণ লাগে, দারুণ।
মানে কোনো কথা হবে না। হ্যাঁ, জিদ্দার একটা দেখেছি, ইন্টারভিউ দেখেছি, সেখানে কিন্তু তিনি শাকিব খানকে মানে খুবই সম্মান দিয়ে কথা বলছে যে শাকিব তো বহু সুপারস্টার, খুবই ভালো লাগে তাকে, আমার খুব ভালো লাগে। আপনিও দেখেছেন নিশ্চয়ই এটা। এক্স্যাক্টলি, আরে এটাই তো হওয়া উচিত। আমাদের দুই বাংলা, তো আমরা বিভেদ কেন করব? সকল সুপারস্টারেরা সকল সুপারস্টারদের রেসপেক্ট করবে, তবেই না ইন্ডাস্ট্রি বাড়বে। আজকে তাদের মধ্যে যদি রেসপেক্টের সম্পর্কটা না থাকে, আমরা আজকে যারা দর্শক আমরা কি শিখবো তাদের কাছে? এই যে আমি দেখি, তুমি ভাবতে পারবে না ভাই, আমি যেহেতু শাকিব ভাইয়াকে নিয়ে ভিডিওস বেশি তৈরি করি, তাই কিছু জিদ্দার অঘোষিত ফ্যান্স, আমি তাদের মনে করি না তারা জিত ফ্যান্স, হতে পারে না। আমি যে নায়কটার ফ্যান, আমি জানি না এরকম তাদের ফ্যান হতে পারে। এত নোংরা নোংরা কথা আমাকে গতকাল পর্যন্ত শাকিব ভাইয়ার মুখ বসিয়ে এত নোংরামি করেছে সোশ্যাল মিডিয়ায়। আমি বলি, তোরা দেখ যে আজকে জিদ্দা শাকিব ভাইয়াকে রেসপেক্ট দেবেন, শাকিব ভাইয়া জিদ্দাকে রেসপেক্ট দেবেন, জিদ্দা দেবদাকে রেসপেক্ট করবে, ভালোবাসা দেবে, তবেই তো আজকে ইন্ডাস্ট্রি গ্রো করবে। অবশ্যই 100% এটা, তাই না? আজকে তো একটা প্রিয়তমা 40 কোটির ব্যবসা করেছে, আজকে আমাদের কলকাতার একটা ছবি যখন 30 কোটি 40 কোটির ব্যবসা করবে, আমরা বলতে পারবো ভাই আমাদের বাংলা ইন্ডাস্ট্রিও পারে। হ্যাঁ, তো সেখানে এইগুলো না করে এখানকার কিছু ছ্যাচরা আছে যাদের বক্তব্যই হচ্ছে তুমি কেন শাকিব ভাইয়ার পা চাটতে যাচ্ছ, এখান থেকে লাথি খেয়ে ওদেশে গিয়ে পড়েছো। আমি শুধু তাদের বলতে চাই যে ভাই তোরা যে এরকম করিস, তোরা দেখ গে যা মানুষগুলোর মধ্যে কি সম্পর্ক আছে। হ্যাঁ, আজকে শুনেছি আমি আপনার কথাগুলো, আপনার কথাটা আবার রিপিট, যে তোরা পারলে আমাকে একটা ভিডিও দে যে আমাদের এখানে যে পরিচালক গুলো আছে তাদেরকে বল যে সাকিব ভাইকে নিয়ে কেন সিনেমা করতেছো। একটা মানুষ নিয়ে 2-3 কোটি টাকা দিয়ে সিনেমা বানানোর পরে 40 লাখ বাদ দিলাম, 20 লাখ টাকাই যদি হয় 6 গুণ। আপনার কথাটা রিপিট করলাম। আমি এটাই বললাম যে যারা তাহলে আমাকে বলছিস যে তাহলে সাকিব ভাইয়াকে নিয়ে কেন ভিডিও বানাচ্ছ, আমি বলবো তাহলে প্রযোজকদেরও গিয়ে বল তাহলে কেন সাকিব ভাইয়ার ছবিতে বিনিয়োগ করবে। হ্যাঁ 100%, কারণ কেউ কিন্তু চায় না যে আমার এই যে ইনভেস্ট একটা লস যাক, কিন্তু তারা জানে যে সাকিব ভাইয়ের পিছনে যদি ইনভেস্ট করা হয় একদম চোখ বন্ধ করে আমার লাভ সহ চলে আসতে হবে। তাহলে এই সত্যিটা তো আমার মানতে কোথাও কষ্ট নেই। আমি চাইবো আমার এপার বাংলাতেও বক্স অফিস হোক, তাই বলে বাংলাদেশে যেটা হচ্ছে আমি সেটাকে অস্বীকার করতে পারি না, সেটাকে আমি রেসপেক্ট করি। আমি সব সময় বলি ফ্যান হও তো সাকিবিয়ানদের মতো লয়াল ফ্যান হও, মুখে বলে লাভ নেই। এই যে তুমি বললে তুমি 15 বার প্লাস হলে গিয়ে সিনেমাটা দেখেছো, হ্যাঁ এটাই তুমি নিজে ভাবো না, তুমি নিজে যদি 100 টাকা করেও টিকিট কেটে দেখো, তুমি নিজে 1500 টাকা বক্স অফিস দিয়েছো ছবিটাকে। অবশ্যই তোমার মতন এরকম কয়েক হাজার সাকিবিয়ান হলেই তো মোটামুটি, আমি কথার কথা বলছি, চোখটা বন্ধ করে বাংলাদেশ থেকেই 5-6 কোটি টাকার ব্যবসা হয়ে গেল। তার মানে যে বাজেট দিয়ে ছবিটা নির্মাণ তার ডাবল উঠে গেল একদম। তাহলে আমাদের তো একটা ডাবল মানে যে বাজেটে তৈরি তার ডাবল কালেকশনটা আগে আমি দেখাবো, তবে তো আমি এত বড় বড় কথা বলবো মুখ দিয়ে। হ্যাঁ অবশ্যই আপনার প্রতিটা কথায় আছে। এই যে লাস্ট যে অঙ্কুশ দা নিয়ে একটা ভিডিও করছিলেন, অঙ্কুশটা বলছিল যে সাকিব ভাইয়ের সাথে দেখা হলে আমার খুবই ভালো লাগবে। আপনার কিন্তু প্রতিটা কথা আমি রিপিট করতেছি, তাহলে একটা বুঝেন যে আপনার কথাগুলো আপনার ভিডিওগুলো আমি কিভাবে দেখি। অনেক মন দিয়ে দেখো ভিডিওটা, আমি বুঝতে পেরেছি সেটা অনেক ভালো, মানে খুব ভালো লাগছে। আচ্ছা, তুফান, দরদ আর রাজকুমার এই তিনটে ছবির মধ্যে কোনটা সবচেয়ে ভালো হবে বলে মনে হচ্ছে? আসলে আমি ওনার যে মুভিগুলো, আমি মনে করি প্রতিটা মুভি মানে যেটা আগে বের হবে পরেরটা তার থেকে আরো ভালো হবে, মানে ওনার যেটা যেটা হবে আস্তে আস্তে সবগুলো ভালো হবে এরকম আমার মনে হয়, কারণ তারটা খারাপ হওয়ার কোনো অপশনই নেই আমার কাছে। অন্যদের কাছে হতে পারে, কিন্তু আমার কাছে কোনো অপশনই নেই। আমার কাছে মনে হয় উনি যেটা যখন করবে সেটাই বেস্ট, সেটাই ভালো হবে। আর একটা একদম শেষ দিকে চলে এসেছি, সাকিব ভাইয়ার সঙ্গে বাংলাদেশের কোন নায়িকাকে দেখতে সবচেয়ে ভালো? তার সঙ্গে প্রথম থেকে দেখছিলাম অপবিশ্বাস। আসলে অপবিশ্বাসের সাথে সাকিব ভাইয়ের যে কেমিস্ট্রিটা, যেটা মানে ওনারা অনেক মুভি করছে আর প্রথম থেকে তো ওনার সাথে মুভি একসাথে জুটি। তো আমার মনে হয় যে আমি কমেন্টসও বলি যে ওনার সাথে মুভি হলে খুবই ভালো লাগবে। আর অপদি কিন্তু সাকিব ভাইকে আসলে খুবই রেসপেক্ট করে, যে কোনো ইন্টারভিউতে যেরকম একটা ওই যে পিছনে পিকচার, সামনের দিক তাকিয়ে কিছু ক্লু দিতে হবে, দেওয়ার পরে বলতে হবে পিছনে মানুষটা কি আছে। তো অপুর যখন বলা হয় অপবিশ্বাসকে যে তুমি ক্লু দাও পিছনের মানুষটা কে, তখন ও এরকম করে মানে সাকিব ভাই যেভাবে কথা বলে ঠিক সেভাবে কথা বলে, মানে খুবই ফলো করে, খুবই সম্মান করে। তো আসলে অপবিশ্বাস স্ত্রী হিসাবেও ভালো, আমার মনে হয় পারিবারিক সমস্যা থাকতেই পারে, স্বাভাবিক। তো সাকিব ভাই মেগা স্টার, সেই জন্য তাকে নিয়ে সমালোচনা বেশি হয়। তো আমরা সমালোচনাকে এক পাশে রেখে
আমরা যেটা পজিটিভ আমরা সেটা নিয়ে আসলে দেখি। তো আমার মনে হয় যে অপবিশ্বাস যদি আবার ফিরে সাকিব ভাইয়ের সঙ্গে খুবই ভালো লাগবে। আর আমি মনে হয় যে সিনেমায় অপবিশ্বাসের সঙ্গে আবার প্রথম জুটি বাঁধবে, আমার মনে হয় ওই সিনেমাটা আরো বেশি ইনকাম করবে আর কি, আরো বেশি সুপারহিট হবে আর কি। আর তুমি বলছো বাংলাদেশের প্রচুর মানুষ অপু বিশ্বাস এবং সাকিব ভাইয়ার জুটিকে দেখার জন্য প্রস্তুত, এখনো চাই, এখনো কোন মুভি দেখলে বলে ইস অপুকে চাই, অপুকে চাই। যদি আমার মনে করেন যে হিরোইন আমাদের বাংলাদেশের 10টা হিরোইন নাম দেওয়া হয় যে এই হিরোইনের সঙ্গে কার মানে সাকিব ভাইয়ের সঙ্গে কোন হিরোইনকে দেখতে চান, চোখ বন্ধ করে যদি আপনার 1 লক্ষ যদি আপনার কমেন্টস করে, সেখানে দেখবেন আপনার একদম 99,000 আপনার সাকিব ভাই, অপবিশ্বাস। বেশ ভাই একদম শেষের দিকে চলে এলাম, তুমি তোমার কাছে শেষ প্রশ্ন থাকবে আমাদের চ্যানেল নিয়ে যদি কিছু বলো। চ্যানেলটা নিয়ে বলা, আসলে চ্যানেলটা আমি যখন থেকে দেখছি আমি পজিটিভ সবই দেখছি, আমি নেগেটিভ কিছু দেখি না। আর আমি অনেক ধরনের চ্যানেল দেখি যেখানে আজে বাজে কথা বা বিভিন্ন ধরনের নেগেটিভ কথাবার্তা, কিন্তু আপনার এই চ্যানেলে আমি যে কথাবার্তাগুলো দেখি এটা হচ্ছে আপনি বাস্তব যে কথাগুলা সেগুলো আপনি উঠায় ধরেন, আসলে এখানে সব পজিটিভ কথা। আর আপনি সত্যি কথা সবার মুখের সামনে বলেন। কিছু লোক আছে না যে মানুষের পিছে পিছে কথা বলে, যেটাকে গীবত করা বলা হয়, তো আসলে আপনার মধ্যে আমি এটা দেখি না। আপনি মনে করেন যে যেটা সত্যি সেটা সবার সামনে আপনি বলে দেন, যে এটা 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 আপনি সবার সামনেই বলে দেন। তো সেই ক্ষেত্রে আপনার চ্যানেলটা আমি বলবো যে যারা অডিয়েন্স আছে, যারা আপনার ভিডিও দেখে, আমার মনে হয় যে আপনার চ্যানেলটা ফলো করা উচিত। ফলো করলে যে যে আপডেট গুলো সেগুলো দেখতে পারবে, ভালো কিছু শিখতে পারবে, ভালো ভালো কিছু কথা শুনতে পারবে, ভালো বিনোদন পাবে, হাসি পাবে, ভালো একজন সাদামাটা মানুষ দেখতে পাবে। এটা আমি মনে করি আর কি, কিন্তু আর কে কি মনে করে এটা আমি বলতে পারবো না। অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আরো সাকিব ভাইয়া সকলে প্রস্তুত হও, আমরা রোজ একটা করে এরকম এপিসোড নিয়ে আসবো তোমাদের জন্য। সাকিব ভাইয়াকে নিয়ে তোমাদের মনের যে আবেগ, সেই আবেগ তোমরা প্রকাশ করবে আমাদের ইন্টারভিউটার মাধ্যমে। আজকে জাহিদুল ভাইকে পেয়েছিলাম, অসংখ্য ধন্যবাদ জাহিদুল ভাই। অবশ্যই আশা করছি আমার সাথে কথা বলে ভালো লেগেছে, এভাবেই পাশে থেকো, এভাবেই আশীর্বাদ করো, দোয়া করো যেন এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা। হ্যাঁ অবশ্যই। আর দিদি এই যেভাবে কথা বললাম যে কিছু কিছু মুভি বের হলে আমরা এইভাবে ডিসকাস করতে পারি কিনা, যেরকম হোয়াটসঅ্যাপে আজকে লিঙ্কটা আসলো, এরকম কিছু কিছু মুভি বের হলে বা সাকিব ভাইয়ের কিছু বের হলে আমরা এইভাবে ডিসকাস করতে পারি কিনা নেক্সট টাইম। হ্যাঁ অবশ্যই আমরা ডিসকাস করতে পারি, আমি দেখছি সেরকম একটা প্ল্যানিং আমরা করছি। এই সাকিব ভাইয়া সিনেমাগুলো রিলিজ এগিয়ে আসছে, আমরা প্ল্যানই করেছিলাম যে এরকম আমরা প্রায় প্রত্যেকদিন একটা করে পডকাস্ট এপিসোড আমরা করব সাকিবিয়ানদের তরফ থেকে। আর রাজকুমার রিলিজের আগে আমরা একসঙ্গে, ঠিক যেমন আগের বছর প্রিয়তমার সময় করেছিলাম, এবার রাজকুমারের আগে সময়টাই করব। প্রত্যেকজন 3 থেকে 4 মিনিট করে সময় পাবে, সকল সাকিবিয়ানরা মানে সিরিয়াল ঢুকবেন এবং আমরা একটা বড় দেখে মানে আলোচনা সবাই। ঠিক আছে ভাই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ অনেক ভালো রাখুক তোমাদের সকলকে, আমরাও যেন ভালো থাকি। বাংলাদেশ গেলে দেখা হচ্ছে। অবশ্যই অবশ্যই, আবার কথা হবে পরে। ঠিক আছে, ভালো থাকবেন সকলে। শেষ করলাম আজকের পডকাস্ট এপিসোডটি। কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবেন না। আর ভালো লাগলে প্লিজ শেয়ার, আর যদি পেজটা ফলো দিয়ে না থাকেন এক্ষুনি টুক করে ফলোটা দিয়ে দিন। টাটা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমিও সেম কথা বলবো যে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন, এখনো ফলো করেন নাই, তারা অবশ্যই করে ফেলেন, না হলে এই সুযোগ হাতছাড়া করবেন। ঠিক আছে।